আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসটিতে আমি অনুশীলনী 1.3-এর 8 দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম, তোমাদের বেসিক আলোচনাও এখানে করিয়েছিলাম সেদিন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বাকি যে 5টি অঙ্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু অঙ্ক চারটি দেখে নাও। ফার্স্টটি দেখো যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য, প্রথমে 9 দাগের অঙ্কটাই আমি করাবো। তো অঙ্কটি আছে কি সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, প্রশ্নটা তোমরা ভালো করে পড়ো। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাট দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? সবচেয়ে বড়, সর্বাধিক, সর্বোচ্চ, এই কথাগুলো থাকলে আমরা কি করব বলেছিলাম বেসিক ক্লাসটিতে? আমরা তখন যে শিখে নিয়েছিলাম যে সর্বাধিক, সর্বোচ্চ, সব থেকে বড়, বৃহত্তম, এই কথাগুলো থাকলে এটা খাটে হচ্ছে গরিষ্ঠ, মানে বড়, গরিষ্ঠর সাথে। তাই আমরা গরিষ্ঠ আছে কোথায়? গসাগুতে। সুতরাং আমরা কি করতে হবে? আমাদের গসাগু করলেই আমরা কি পেয়ে যাব? যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে সেটা আমরা পেয়ে যাব। তারপরে বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। টুকরার সংখ্যা আমরা তখন টুকরার দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে টুকরার সংখ্যা পেয়ে যাব আলাদা আলাদাভাবে। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে কি যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। এর গসাগু যত তত মিটার। তাহলে আমরা কাজ শুরু করে দিই। দেখো, তাহলে কি হচ্ছে যে সব থেকে বড় পাতের দৈর্ঘ্য কত হবে? তাহলে সবচেয়ে বড় আমাদের লিখতে হবে যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু যত তত সেন্টিমিটার। এখন আমরা এবার গসাগু নির্ণয় করব। এখন দিয়ে 672 আর 960, তোমরা গসাগু করা জানো, সবগুলোর মধ্যে যেতে হবে। তো যেহেতু এখানে দুইটা আছে সেহেতু দুইটার মধ্যে গেলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হচ্ছে 3 3 6 336। এখানে যাবে 4 দুগুণ 8, 1 6, 8 দুগুণ 16, 480। আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে 2 6 দুগুণ 12, 8 দুগুণ 168। এখানে যাবে 240, 2 দিয়ে গেলে 8, 4 120, 2 দিয়ে গেলে হচ্ছে 42, 60। আবার 2 দিয়ে যায় 21, 30। এবার 3 দিয়ে যায় 21, 3 10 কে 30। আর দেখো যায় না। তাহলে এখানে গসাগু কত হচ্ছে? অতএব গসাগু সমান সমান 2 গুণ, যেহেতু বাম পাশের গুলো গসাগু আমরা জানি যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা হয় সেগুলোই শুধু গসাগু, নিচেরটা হয় না। তাহলে 2, এই হলো 2 দুগুণ 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 3 32, 96। তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। অতএব সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সমান সমান 96 সেন্টিমিটার। এবার পরের ধাপ প্রশ্নের আরও একটু আছে, সেটা হচ্ছে কি যে কোন প্রত্যেক পাতের টুকরার সংখ্যা, তার মানে কোন পাত, মানে লোহার পাত আছে আর তামার পাত আছে। এখন লোহার পাতে কয়টা টুকরা হবে, তামার পাতে কয়টা টুকরা হবে সেটা বের করতে হবে। তাহলে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা, লোহার পাতের টুকরার সংখ্যা আমরা বের করব।
কিভাবে, এই যে টুকরার সংখ্যা দিয়ে ভাগ করে, লোহার পাতের টুকরার সংখ্যা সমান সমান, তো লোহার পাতের টুকরার সংখ্যা সমান কতকে ভাগ করব, 672 আছে লোহার পাতের, তাকে 96 দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমরা কত, দেখো তো 7 নং 63 আর 6 7 42, তার মানে এতটি 7টি, কয়টি টুকরা পাচ্ছি আমরা, 7টি পাচ্ছি লোহার টুকরা। আর একটা আছে কিসের টুকরা, তামার পাত, তাহলে তামার পাতের টুকরার সংখ্যা হবে কত, তামার পাতের টুকরার সংখ্যা সমান সমান 960 আছে তামার পাতের দৈর্ঘ্য, তাকে যদি আমরা 96 দিয়ে ভাগ করি পাবো কয়টি, 10টি। এই তাহলে আমরা অলরেডি 9 দাগের অঙ্কটা খুব সহজেই করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে অঙ্কটা রয়েছে দেখো, আমরা একটু অঙ্কটা বুঝে নিই যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষুদ্রতম সংখ্যা বললে বা বৃহত্তম সংখ্যা, এই কথাগুলো যখনই বলা হয় তখনই আমরা জানি যে এটা ক্ষুদ্রতম, ছোট, সর্বনিম্ন, এটা হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে ছোটোর সাথে সম্পর্কযুক্ত, তখন আমাদের হয়ে যায় কি যে লসাগু করতে হয় ক্ষুদ্রতম সংখ্যা। এখন 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা বের করব কিভাবে, লসাগু, ক্ষুদ্রতম সংখ্যাটা বের করব কিভাবে, লসাগু করে। কিন্তু সেটা 4 অঙ্কের হবে কি না সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, মানে 4 অঙ্কের হয়, তাহলে তো আমাদের উত্তর হয়ে যাবে। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে আমাদের আরও একটু বাড়তি কাজ করার প্রয়োজন হবে, সেটা আমরা করব। তবে আগে আমরা কি করব, যে 4 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আগে বের করব। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা কিভাবে বের করব, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে আমাদের এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে সর্বপ্রথমে। এখানে কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এত এত এর লসাগু, কারণ লসাগুটা 4 অঙ্কের হবে কি হবে না সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। সে কারণে আমাদের শুধুমাত্র লসাগু, আমরা জানি যে লসাগু করতে হবে, তো সেটা আমরা লসাগুটা করব, তারপরে আমরা চেক করে দেখব যে আসলে সেটা হচ্ছে কি হচ্ছে না। তাহলে দেখি আমরা আগে সেটা, যে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করার আগে আমরা কি করব, যে সংখ্যাগুলো আমাদের এখানে আছে আমরা তাদের লসাগু নির্ণয় করব। 12, 15, 20 ও 35 এর লসাগু নির্ণয় করি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে বের করছি। তাহলে 12, 15, 20, 35কে পাশাপাশি বসিয়ে, তোমরা আগে থেকেই জানো যে চতুর্থ পঞ্চম শ্রেণীতে আমি আলোচনা করেছি এই বিষয়গুলো, লসাগু খুব সুন্দরভাবে শিখিয়েছিলাম। তো যে কোনো দুইটির মধ্যে গেলেই সেটা আমরা লসাগুতে নিতে পারি। তাহলে দুইটি সংখ্যা যেহেতু জোড় আছে, জোড় থাকলে তাকে 2 দিয়ে ভাগ করা যায়, বাকিটা বসে যাবে 10। আবারও দেখো 2 দিয়ে যায়, কারণ দুইটা জোড় আছে, 3 দুগুণ 6, 15 বসে গেল, 5 দুগুণ 10, 35 বসে গেল। এবার 3 দিয়ে যায় কিনা আমরা দেখবো, হ্যাঁ 3 দিয়ে এটা যায়, 3 দিয়ে গেলে 3 1 3, 3 5 15, 5 বসে গেল, 3 দিয়ে 35-এ যায় না, বসে গেল। এবার যায় 5 দিয়ে, তাহলে 5 দিয়ে গেলে 1 বসে গেল, 5 1 5, 1 বসে গেল, 5 7 35। তাহলে লসাগু কত হবে আমরা বের করে ফেলছি। অতএব লসাগু সমান সমান, লসাগু কত হচ্ছে দেখি আমরা, 2 গুণ 3 গুণ 5 গুণ 7। তাহলে দেখো তো আমাদের লসাগু কত হচ্ছে, 2 দুগুণ 4, 3 4 12, 5 12 60, 6 7 42, মানে 420। তোমরা গুণ করলে এটা পেয়ে যাবে 420। এখন 420 কয় অঙ্ক বিশিষ্ট দেখো তো, 420 1 2 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট। যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট সেহেতু এটা তো আমাদের মূল টার্মের সাথে মিললো না। কেন না, আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলা হয়েছে। আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটা বের হয়েছে সেটা আমরা কি পেয়েছি, আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটা বের হয়েছে সেটা আমরা পেয়েছি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করেছি, কিন্তু আমাদের প্রয়োজন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা জানি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা আমরা জানি, সেটা আগে লিখে ফেলি। 4
অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000, এটা আসলে 420 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। যদি বিভাজ্য হয় তাহলে আমরা ওইটাই ধরে নেব যে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। যদি সেটা না হয় তাহলে আমাদের বের করতে হবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আসলে কি বিভাজ্য না হলে সেক্ষেত্রে আমাদের একটা অবশিষ্ট থাকবে। এই অবশিষ্টটা আমরা যোগ করে নেব নাকি বিয়োগ করতে হবে সেটা আমরা ব্যাখ্যা করে দেখব। তো দেখো আমরা আগে 4 অঙ্কের এই যে ক্ষুদ্রতম সংখ্যা, এটা আসলে কি 420 দিয়ে বিভাজ্য? অবশ্যই না। 420 দিয়ে 2 বার যাওয়ার পরে অবশিষ্ট থাকে, 3 বার যায় না। তাহলে যা 420 দ্বারা বিভাজ্য নয়। এখন এই যে 420 দ্বারা যেহেতু বিভাজ্য না, সেহেতু আমরা চেক করব এখন বিভাজ্য না যখন, তখন আমাদের যে অবশিষ্টটা থাকবে সেটা আমরা আগে বের করে নিই। তাহলে এখন এই 420 দিয়ে আমি ভাগ করছি 1000কে 2 বার গেলে হয় হচ্ছে 840। তাহলে 840 অবশিষ্ট থাকে হচ্ছে 160। এই 160 আমাকে দেখতে হবে যে 1000 থেকে বিয়োগ যদি আমি করি তাহলে আমরা যেটা পাবো সেটা পাবো কি কম না বেশি দেখব। যদি কম হয়ে যায় দেখি আগে আমরা আমাদের চেক করতে হবে এই অবশিষ্টটা, তার মানে 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পাবো সেটাও অবশ্যই এই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিভাজ্য হতে হবে। তা না হলে আমাদের ওইটা গ্রহণযোগ্য নয়, কারণ সেটা এই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিভাজ্য না হলে এগুলো দ্বারাও বিভাজ্য হবে না, এই সংখ্যাগুলো দ্বারাও বিভাজ্য হবে না, কারণ এই সংখ্যাগুলো দ্বারা এইটা বিভাজ্য। আর এইটা দ্বারা যদি সেইটা বিভাজ্য না হয় তাহলে এই সংখ্যাগুলো সব দ্বারা বিভাজ্য হবে না। সুতরাং এমন একটা সংখ্যা আমাদের বের করতে হবে যেটা এই 420 দ্বারা বিভাজ্য হয়। এখন 420 দ্বারা যেহেতু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বিভাজ্য নয়, সেহেতু ক্ষুদ্রতম মানে কি ছোট। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি এটা মানে সব থেকে ক্ষুদ্র, কিন্তু এর থেকে 1 2 বড় হলেও সেটাও তো ক্ষুদ্রতম, কারণ সেটা তো বৃহত্তম নয়। কেন বৃহত্তম নয় তোমাদের আমি একটু সংখ্যা রেখায় দেখাই। দেখো সংক্ষেপে এখানে একটু দেখো, এই যে মনে করো এখানে একটা জিরো রেখা বা এর আগে এই যে এখান থেকে মনে করো 1 2 3 4 5 6 7 8, এই 8 পর্যন্ত বা 9 পর্যন্ত সংখ্যা আছে। এখন এই 9 হচ্ছে বৃহত্তম আর এই 0 হচ্ছে ক্ষুদ্রতম। এখন বৃহত্তম আর ক্ষুদ্রতমর মাঝে যে সংখ্যাগুলো আছে এদের তুমি কি বলবে? বিষয়টা হচ্ছে এরকম যে মাঝ বরাবর এই মধ্যরেখাটা হচ্ছে, মধ্যরেখার উপরে যা আছে সেটা বৃহৎ আর নিচে যেটা আছে সেটা ক্ষুদ্র। তাহলে এই যে মাঝামাঝি পর্যায়ের বাইরে যেটা আছে সেটা বৃহত্তম, মাঝামাঝির আগে যেটা ক্ষুদ্রতম। তাহলে এর আগে 0-র পরে 1 2 3 4, অর্থাৎ আরও তো অনেক সংখ্যা থাকতে পারে। ঠিক একইভাবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। তাহলে মাঝের সংখ্যাটা হচ্ছে কত? 5000। 5000-এর কম যত সংখ্যা আছে সবই ক্ষুদ্রতম, আর 5000 এবং তার বড় যত সংখ্যা আছে সবই বৃহত্তম। তো সেক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা 1000-এর থেকে একটু বেশি হতে পারে, কিন্তু ওই যে মাঝামাঝি মান মানে 5000-এর বেশি হতে পারবে না। তাহলে 1000-এর বেশি হবে এবং সেটাই 420 দ্বারা বিভাজ্য হওয়া লাগবে। তো 420 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের কি, আমরা ভাগ করেছি 420 দ্বারা 2 বার যাওয়ার পরে 160 অবশিষ্ট। তাহলে এই 160 যদি আমরা বাদ দিই তাহলে সেটা কি 420 দ্বারা বিভাজ্য। আবার এর সাথে কিছু যোগ করলে তখন আমরা 420 দ্বারা বিভাজ্য পাবো। তো এই 160 আমরা বাদ যদি দিই সেক্ষেত্রে আমাদের কি মান আসবে সেটা আমরা একটু চেক করে দেখি। তো যখন আমরা এই 160 বাদ দেব তখন আমরা লিখব কি, এই যে সংখ্যাটি, তাহলে প্রথমে আছে কত 12 15 20 ও 35 দ্বারা, মানে অঙ্কে যেটা আছে দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি লিখতে পারবো না, লিখতে হবে কি নিঃশেষে বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে
1000 অপেক্ষা কারণ এখানে যদি আমরা 160 বাদ দিই তাহলে থাকে কত 840, যেটা আসলে 4 অঙ্কের থাকে না, এজন্য এখানে বাদ দেওয়া যাবে না, এখানে কি করতে হবে যোগ করতে হবে। তাহলে এই যে 160, এই 160 যোগ যদি করি 160 তো আমার অবশিষ্ট আছে, কিন্তু 420 দিয়ে ভাগ করতে গেলে তো আমার আরও বেশি দরকার আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে 1000 অপেক্ষা কত বেশি হওয়া লাগবে 420 দ্বারা বিভাজ্য হতে গেলে এই 160-এর পরিবর্তে কত হতে হবে 420। তাহলে এই 160 যদি আমরা বাদ দিই তাহলে কত যোগ করলে 460 মানে 420 পাবো, 160-এর সাথে কত যোগ করলে পাবো সেটা এত, বা কত যোগ করতে হবে দেখো, তাহলে 260 বেশি। কেন এই 260 বেশি হবে, বেশি অথবা কম, অথবা কম কথাটা আসলে আমাদের এখানে গ্রহণযোগ্য হচ্ছে না, এই কারণে 460 দ্বারা বেশি অথবা কম হবে। 160 তো অবশিষ্ট আছে, 160 যদি আমরা কম করে ফেলি 260 অথবা 160 কম, তো আমি এই কথাটা আসলে লিখতে চাচ্ছিলাম না কারণ আমার মৌখিকভাবে হয়ে যাচ্ছিল, কিন্তু বিষয় হচ্ছে মৌখিক বলা আর খাতায় দেখানো দুটো ভিন্ন জিনিস। 160 যদি আমরা কমাই তাহলে 420 দ্বারা বিভাজ্য, আবার এর সাথে যদি 260 যোগ করি সেক্ষেত্রেও 420 দ্বারা বিভাজ্য হবে, কেননা এই 160-এর সাথে 260 যোগ করলে 420 হয়, তখন 420 দ্বারা এটা বিভাজ্য হতো। তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে হয় 460 মানে 1000-এর থেকে 260 বেশি হবে, আর না হলে 160 কম হবে। তো 160 কম হলে আমাদের কত আসে আমরা একটু দেখি। 160 কম হলে, 160 কম হলে সংখ্যাটি দাঁড়ায় 1000 বিয়োগ 160 বা 840। এখন এই 840 যে সংখ্যাটা এটা কি 4 অঙ্কের, যা 4 অঙ্কের নয়। চার অঙ্কের নয়, অথবা তোমরা লিখতে পারো যা 3 অঙ্কের 4 অঙ্কের নয়, সুতরাং গ্রহণযোগ্য নয়। সুতরাং গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি আবার 260 বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় 1000 যোগ 260 বা 1260, যা 4 অঙ্কের। তাহলে অতএব ক্ষুদ্রতম ওই যে 4 অঙ্কের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 1260, মানে 1260 যা 4 অঙ্কের এবং কত দ্বারা বিভাজ্য, এবং 420 দ্বারা বিভাজ্য। এই কথাটা না লিখলেও চলবে, তোমাদের দরকার নেই, 4 অঙ্কের পর্যন্ত লিখে এখানেই শেষ করবে। অতএব নির্ণয়, এর পরে একটা লাইন লিখবে, সেটা হচ্ছে কি অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 1260, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 1260। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের 11 দাগের অঙ্কটা আমি একটু দেখাবো। দেখো 11 দাগের অঙ্কটাতে আমাদের কি বলছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এখন এমন একটা বৃহত্তম সংখ্যা যেটাকে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। এখন অবশিষ্ট যেটা মানে কি বেশি, তাহলে ভাগ করে যেটা মিলে যাবে সেটা অপেক্ষা 10 বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে কি, প্রথমে বৃহত্তম সংখ্যাটা আগে বের করতে হবে। এই সংখ্যাগুলো থেকে বৃহত্তম সংখ্যা বের করব কিভাবে, তাহলে আগে গসাগু করতে হবে, সেটা কি আসলে 5 অঙ্কের আছে কিনা সেটা চেক করে দেখতে হবে। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা জানি যে 9999। তো আমাদের আগের অঙ্কটা আমরা ঠিক যেভাবে করেছি
এখানের অঙ্কটাও আমাদের ঠিক সেভাবেই করতে হবে। শুধু ফাইনালি লাস্টে আমাদের কি করতে হবে, 10 যোগ করতে হবে। যে বৃহত্তম সংখ্যাটা আমরা পাবো তার সাথে আরও 10 যোগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দ্রুত এই অঙ্কটা করব। তো দেখো আমরা তাহলে কাজ করা শুরু করে দিই। হবে কি, যে গসাগুটা বের করে নিতে হবে। কারণ কি, যে বৃহত্তম সংখ্যা বের করতে বলছে। তাহলে বৃহত্তম সংখ্যা যখন আমরা বের করব তখন প্রিয় শিক্ষার্থীরা এখানে একটুখানি ঝামেলা আছে, তোমরা দেখে মনে করবা যে গসাগু করতে হবে, কিন্তু আসলে এখানে গসাগু নয় লসাগু করতে হবে। কারণটা আমিও আসলে প্রথমে ভুল করেছিলাম, কারণ বৃহত্তম কথাটা উল্লেখ থাকায়। তো বৃহত্তম কথা উল্লেখ থাকলেও সেক্ষেত্রে আমাদের থাকে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করার কথা থাকে, আর এখানে সেই বৃহত্তম সংখ্যাকে ভাগ করার কথা বলছে। এখন এমন একটা সংখ্যা যেটাকে আমরা এইগুলো দ্বারা ভাগ করব, তার মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করার কথা বলা হচ্ছে, এদেরকে ভাগ করার কথা বলা হয়নি। এদেরকে যখন আমাদের বলা হতো যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে, কিন্তু এতকে ভাগ করতে না বলে বলা হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করার কথা। তার মানে এই সংখ্যাগুলো দ্বারা এমন একটা সংখ্যাকে ভাগ করব যেটা অবশ্যই এদের থেকে বড় হবে। এখানে আমাদের বুঝতে হবে এখানেই যে এই সংখ্যাগুলো দ্বারা যখন ভাগ করব তখন অবশ্যই সেই যাকে আমরা ভাগ করব সে অবশ্যই এদের থেকে বড়। কিন্তু আমাদের বৃহত্তম কথাটা উল্লেখ থাকলে আমরা গসাগু করতাম, আর গসাগুর মানটা অবশ্যই এদের থেকে ছোট পেতাম। কারণটা কি, কারণ ওই গসাগুতে যে সংখ্যাটা পেতাম সেইটা দ্বারা এদের ভাগ করতাম, কিন্তু সেটা দ্বারা ভাগ না করে আমরা ভাগ করছি কি, এই যে সংখ্যাগুলো আছে সেইগুলো দ্বারা একটা সংখ্যাকে ভাগ করছি। সুতরাং আমরা এখানেও কি করেছিলাম, এত দ্বারা নিশ্চয়ই বুঝছো, তার মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করেছিলাম। 10 দাগের অঙ্কটাতে দেখো এই সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করেছিলাম। সুতরাং যখন অনেকগুলো সংখ্যা দ্বারা কাউকে ভাগ করা হয় তখন সে অবশ্যই লসাগুতে প্রাপ্ত সংখ্যা অর্থাৎ ভাজ্য। কিন্তু যখন কিছু দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করতাম, তার মানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা আছে যা দিয়ে আমি একে ভাগ করেছি, একেও ভাগ করছি, একেও ভাগ করছি, একেও ভাগ করছি, তাহলে অবশ্যই সে এদের ভাজক। আর ভাজক মানেই তো আমরা জানি গুণনীয়ক মানে গসাগু। কিন্তু এখন যেটা আমাদের বের করতে বলছে সেটা তো অবশ্যই ভাজক না, কারণ এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করছি কাউকে, তাহলে ভাজক কারা, ভাজকেরাই। তাহলে অনেকগুলো ভাজক থেকে আমরা কি পাবো, ভাজ্য বের করব। তাহলে আমাদের এখানে কি করতে হবে, লসাগু করতে হবে, কারণ আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব। তাহলে আমরা আগে 16, 24, 30 ও 36 লসাগু বের করব। সরাসরি আমরা সমাধান করি। 16, 24, 30, 36। এখন এদের যেহেতু লসাগু বের করব, 2 দিয়ে যায় কিনা আগে চেক করব, 2টা কমপক্ষে 2টার মধ্যে গেলে হবে। এখানে যেহেতু সবগুলো জোড়, 8 দুগুণ 16, 12 দুগুণ 24, 15 দুগুণ 30, 18 দুগুণ 36। আবার 2 দিয়ে যায় কিনা আমরা একটু চেক করি। 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 15 বসে গেল, 9 দুগুণ 18। আবার 2 দিয়ে যায়, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 15 বসে গেল, 9 বসে গেল। এবার 3 দিয়ে যায় কিনা আমরা চেক করি। 2 বসে গেল, 3 একে 3, 3 5 15, 3 3 9, আর যায় না। তাহলে অতএব লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3 সমান 2 দুগুণ 4, দুগুণ 8, 3 8 24, দুগুণ 48, আর 15 গুণ করলে হচ্ছে 720। তোমরা ক্যালকুলেটরে করে ফেলবে, এটা হবে 720। এখন আমাদের বের করতে বলছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা কে, এমন কোন এই ক্ষুদ্রতম সংখ্যা মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতিবার ভাগশেষ 10 হবে। এখন ভাগশেষ 10 হবে, ভাগশেষটা আমরা পরে দেখব। যে সংখ্যাটা সেটা ভাগশেষেরটা বাদ দিয়ে আমরা তো আগে সেই যে সংখ্যাকে ভাগ করে মেলানো যায় সেই সংখ্যাটা, অর্থাৎ যে সংখ্যাটা বিভাজ্য হয় সেটাকে আগে বের করব। বের করে তার সাথে 10 যোগ করে দেবো, কারণ অবশিষ্টটা যোগ করে দিলে আমরা মূল সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো এই 720 দিয়ে আসলে সেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বিভাজ্য কিনা আমরা দেখে নিই। কারণ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 9999।
5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 9টা 9। এখন এই 9টা 9 এ কি আসলে 720 দিয়ে বিভাজ্য? অবশ্যই বিভাজ্য না, তারপর আমরা সেটা চেক করি। 9 9 9 9 9, তোমরা এখানে যা 720 দ্বারা বিভাজ্য নয় লিখলেও পারতে, কোনো অসুবিধা নাই। এখন 1 দিয়ে গেলে 720 থাকে কত? 9 করতে 9, 2 আর কত হলে 9, 2 আর 7 হলে 9, হাতে কিছুই নাই, 279 আছে, পরে আর একটা 9 নামলো। এবার কয়বার যায় আমরা দেখি। 3 7 428, 4 বার যায় না, 3 বার যায়। 3 0 0, 3 2 6, 3 7 21। অবশিষ্ট থাকে কত? 609 থাকে, 639, আরেকটা 9 বসলো। এবার আমরা দেখি 7 9 63, কিন্তু 9 2 18, 9 বার যায় না, এবার যায় হচ্ছে 8 বার। 8 বার গেলে হচ্ছে 8 0 0, 8 2 16, হাতে 1, 7 8 56 1 57। তাহলে 9 বসলো, 6 3 হলে 9, 7 আর 6 হলে 13, মিলে গেল 639। অবশিষ্ট থাকছে কত? অবশিষ্ট থাকলো 639। এই 639 আমাদের কি করতে হবে? এইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তো 720 দিয়ে বিভাজ্য। আবার এই 639-এর সাথে কিছু যোগ করলে আমরা 720 দ্বারা বিভাজ্য হবে। সেই কত যোগ করতে হবে কিনা সেটা আমরা একটু, ব্যাখ্যাটা আমি বিস্তারিত আলোচনা না করে আমি সরাসরি লিখছি, তোমরা এটা কাজ করবে। দেখো, অতএব 16 24, কারণ আগের অঙ্কটাতে আমি এই জাতীয় ব্যাখ্যাটা দিয়েছি বলে এত ও 36 এর লসাগু বা 720 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হবে কি? এই যে 639-এর সাথে কত যোগ করতে হবে সেটা কিভাবে বের করবো? 720 দ্বারা বিভাজ্য হতে গেলে এর সাথে কিছু যোগ করতে হবে। হবে 720 বিয়োগ 639 বা 81 বেশি, অথবা এই 81 বেশি হলে বিভাজ্য হবে, অথবা এই 639 যদি আমরা বাদ দিই তাও হবে 639 কম। মানে 639 কম হলেও 720 দ্বারা বিভাজ্য, আবার 81 বেশি হলেও 720 দ্বারা বিভাজ্য হবে। এই 639-এর সাথে আরও 81 যোগ করলে, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি কত হবে? আমরা যদি 81 যোগ করি সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা পাবো, সেটা আগে দেখি। তাহলে 81 যোগ করে প্রাপ্ত সংখ্যাটি, অতএব 81 বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় 99999 যোগ 81 বা 10, এটা যোগ করলে হয়ে যাবে না 10,080 বা 1,80,000 হয়ে যাবে। 1,80,000 যা 6 অঙ্কের হওয়ায় গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কারণ কি? 5 অঙ্কের হতে হবে, সেটা 5 অঙ্কের থাকছে না। যখন আমরা 81 যোগ করছি তখন 5 অঙ্কের থাকছে না, যেহেতু 5 অঙ্কের থাকবে না সেহেতু গ্রহণযোগ্য হলো না। তাহলে আবার 639 কম হলে সংখ্যাটি দাঁড়ায়
639 বাদ দাও, 9 বিয়োগ 639 বা 639 বাদ দিলে আমাদের সংখ্যাটি দাঁড়ায় 99360। এটা তোমরা ক্যালকুলেটরেও করতে পারো। এত যা 5 অঙ্কের তাই গ্রহণযোগ্য, 5 অঙ্কের হয় গ্রহণযোগ্য, এরকমভাবে তোমরা লিখতে পারো। তাহলে এইটা কিন্তু আমাদের কথা হচ্ছে যে 10 অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে, কিন্তু প্রশ্ন মতে প্রত্যেকবার 10 অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট থাকতে গেলে তো এই সংখ্যা তো বিভাজ্য হয়ে গেল, তাহলে 10 অবশিষ্ট থাকতে গেলে তো সেই 10 বেশি থাকা লাগে। তাহলে বেশি থাকা লাগে যেহেতু অবশিষ্ট থাকে, প্রশ্ন মতে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে। তাহলে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান সমান 9360 এর সাথে কি হবে যোগ 10 সমান সমান 99370। এই তাহলে আমরা মোটামুটি এই অঙ্কটাও শিখে গেলাম। এবার আমি তোমাদের 12 নম্বর অঙ্কটা একটু হালকা বুঝিয়ে দিয়ে 13 নম্বর অঙ্ক করে শেষ করে দেব। তো দেখো 12 নম্বরে কি বলছে, কোনো বাসের 4টি বাস নির্দিষ্ট সময় পরপর। এই যে পরপর কথা থাকলে তোমরা জানো যে বিভিন্ন ঘটনা পরপর ঘটে একত্রে ঘটার কথা বলা থাকলে আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে দেখো 4টি বাস 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। তাহলে একত্রে মিলিত হওয়ার কথাটা যখনই বলা হবে তখন কিভাবে, যে সবগুলো বাস পরপর যে ঘটনা একত্রে বললে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তোমরা লসাগু করলে এটার উত্তর পেয়ে যাবে। তো এবার আমরা 13 দাগের অঙ্কটা একটু দেখি। দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, লসাগু নির্ণয় করতে হবে। তোমাদের এক্ষেত্রে আমি ছোট একটা সূত্র দিচ্ছি। দেখো দুইটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। এই যে একটা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। কিভাবে, যে দুটো সংখ্যা মনে করো 5 এবং 7, এই দুটো সংখ্যা আছে, এদের গুণফল কত, 5 গুণ 7 সমান সমান 35। দেখো আমি একটু সংক্ষেপে বোঝাচ্ছি তোমাদের। 5 গুণ 7, 5 আর 7-এর লসাগু কত, যেহেতু এদের মধ্যে কোনো কমন নাই সেহেতু লসাগু হচ্ছে 35 আর গসাগু হচ্ছে 1। তাহলে লসাগু এবং গসাগু এর গুণফলও দেখো 35। দুটো সংখ্যা তুমি 4 এবং 8 নাও, দুটো সংখ্যা 4 এবং 8, 4 এবং 8-এর গুণফল 4 গুণ 8 32। দুইটি সংখ্যা আমরা কি নিয়েছিলাম, 4 এবং 8, তাদের গুণফল পেয়েছি 32। এবার তাদের লসাগু আর গসাগু আমরা বের করি। 4 আর 8-এর লসাগু বের করব, 2 দিয়ে যায় 2, 4, আবার 2 দিয়ে যায় 2, 1, 2। তাহলে লসাগু কত, 8। লসাগু পাচ্ছি 8, আর গসাগু কত, 2 আর 2 দিয়ে যায় 2 বার, তাহলে গসাগু পাচ্ছি কত, 4। দেখো লসাগু আর গসাগু দুটো যদি গুণ করি, 8 গুণ 4 সমান সমান 32। তাহলে দেখো দুইটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। দুইটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাহলে এখানে আমাদের দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে। তাহলে আমাদের সূত্রটা হবে কি, লসাগু বের করতে হবে। তাহলে আমরা জানি যে
আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান। সংখ্যা দুইটির লসাগু গুণ সংখ্যা দুইটির গসাগু। তোমরা আমার মতো করে লেখার চেষ্টা করবে, এই লাইনটা যেন সমান সমানের এপাশে না আসে। তাহলে সংখ্যা দুইটির গুণফল আমরা জানি কত, বা সংখ্যা দুইটির গুণফল দেওয়া আছে আমাদের 3380। সংখ্যা দুইটির গুণফল কত দেওয়া আছে? 3380। আর দেওয়া আছে কি? সংখ্যা দুইটির গসাগু। তাহলে 3380 সমান সমান সংখ্যা দুইটির লসাগু গুণ গসাগু আছে কত? 13। এখন আমরা কি করব, বা আমরা ইন্টারচেঞ্জ মানে সমগ্রটাকে ধরে এপাশে নিয়ে আসি আর ওটাকে ওপাশে। তাহলে সংখ্যা দুইটির লসাগু সমান সংখ্যা দুইটির লসাগু, এই গুণ 13 না লিখে আমরা সরাসরি পারতাম, তারপরে আমি একটু তোমাদের দেখাচ্ছি। সমান সমান 3380। আমরা এইখানে এই গুণ 13 না লিখে এই গুণ 13 কি হয়? ওপাশে সরাসরি ভাগ, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে গেলে গুণ থাকলে ভাগ হয়, আমরা ভাগ করে দিতে পারতাম। তারপরে একটু দেখিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। সংখ্যা তোমরা যারা একটু ভালো বুঝবা তারা অবশ্যই এই গ্যাপগুলো দেওয়া শিখে নেবে, কারণ সময় বাঁচাতে এগুলো প্রয়োজন আছে। সংখ্যা দুইটির লসাগু সমান সমান 3380, আর এই 13 গুণ আছে ওপাশে গেলে ভাগ হবে, অর্থাৎ নিচে চলে যাবে। অতএব সংখ্যা দুইটির লসাগু 13 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? লসাগু সমান সমান আমরা কত পাচ্ছি? 13 দুগুণ 26 থাকে হচ্ছে 7 8 6 13 78 260। তাহলে সংখ্যা দুইটির লসাগু আমরা কত পেয়ে যাচ্ছি? সংখ্যা দুইটির লসাগু 260। ব্যাস, আমাদের আজকের মতো তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। তোমরা সকলেই ভালো থাকবে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবে। আমি মাঝে একটু অসুস্থ ছিলাম, যে কারণে আসলে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাদের ভিডিও ক্লাসগুলো আমি নিতে পারিনি। আমি এখন আল্লাহর রহমতে মোটামুটি অনেকটা সুস্থ আছি। তোমরা আমার জন্য সকলেই প্রাণ খুলে দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।